এইরকম জুনিয়র ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছে যারা সেই দিন হাসপাতালে ডিউটিতে ছিলেন না, তারপরেও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কারণ বড় মাতব্বরদের বাঁচার প্রয়োজন রয়েছে তৃণমূল সরকারের। এই মাতব্বরদের বাঁচানোর প্রয়োজনটা আরজি করের ঘটনা শুধু নয়, আরজি করের ঘটনা থেকে শুরু করে তার আগের ঘটনা থেকে শুরু করে এই মেদিনীপুরের জাল স্যালাইনের ঘটনা অতি বিস্তৃত। এখন তৃণমূলের নেতারা তারা জায়গায় জায়গায় বলছেন কেন আমরা তো ফাঁসির জন্য চলে গেছি, এত আপত্তি কিসের হচ্ছে? পাঁচফিট, কামদুনি, খরজুনা, রানীনগর, গেটে, কাটোয়া, হাঁসখালি, ধূপগুড়ি, তারপরেই আরজি করের ঘটনা। গত 13 বছরে যে কটা নাম আমি মনে করে বলতে পারলাম এবং আরো যে কটা নাম আমি মনে করে বলতে পারলাম না, প্রতিটা ঘটনায় নির্যাতিতাদের বাঁচানোর উদ্যোগ না নিয়ে যারা অপরাধ সংগঠিত করলেন, যারা তাদের বন্ধু হিসেবে ছিলেন, তাদেরকে বাঁচানোর চেষ্টা গোটা তৃণমূলের সরকার তার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে করেছে। এই হাঁসখালির ঘটনায় পুলিশ প্রশাসনের তৈরি করা যে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম, সেই টিমের মাথায় এই বিনীত গোয়েল ছিলেন, যে বিনীত গোয়েল ভালো করে তদন্ত সাজিয়ে গুছিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে তাকে কলকাতা পুলিশের কমিশনার করা হয়েছে। এই যে আজকে আমরা এসছি, দেখুন পুলিশের ব্যারিকেড ইত্যাদি ইত্যাদি দেওয়া, ডেপুটেশনের টাইম দেওয়া ছিল, আমরা ডেপুটেশন দিতে যাবো, অভিযান নয়, কিন্তু তারপরেও ব্যারিকেড করে রাখা হয়েছে। খুবই ভালো, প্রশাসনের কাজ তো করতেই হবে। কিন্তু 14 তারিখ রাত্রিবেলা যেদিন এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি ওই আরজিকর হাসপাতালের উল্টো দিকে দাঁড়িয়েছিল অবস্থান মঞ্চে, সেই দিনও টানা 3 দিন ধরে আমরা অবস্থান করেছি। 3 দিন ধরে পুলিশ প্রশাসন মাঝখানের রাস্তায় দাঁড়িয়েছিলেন, ব্যারিকেডও ছিল, অন্যরাও আসছিলেন প্রতিবাদ করতে। 14 তারিখ রাত্রিবেলা কোন অফিসার ওইখানে ডিউটিতে ছিলেন, কোন অফিসার ওইখানে ইনচার্জ ছিলেন, তাদের কি সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে? আমার ধারণা এখন অব্দি জিজ্ঞাসাবাদ করে উঠতে পারেনি। কেন হঠাৎ করে ব্যারিকেডটা রাত্রিবেলা উঠে গেল, সেই বিষয়ে কি সিবিআই আলাদা করে কোনো তদন্ত করেছে? আমাদের ধারণা তদন্ত এখনো করেনি। তদন্ত করলে অনেক কিছু বেরোতে পারে, এই আশঙ্কায়, এই ভয়ে তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা। আর এটা শুধু তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা নয়, এমনি বাড়ি এখন উঠতে গেলে হেলে পড়ে, বাড়ি হেলে না পড়লে কাউন্সিলরের পকেটটাও ভারী হয়ে হেলে পড়বে না, সেসব আমরা জানি। বাড়ি তৈরিতে পয়সা খাওয়া এক জিনিস, আর মানুষ বাঁচবে যে স্যালাইনটার ওপর ভরসা করে ওই জাল স্যালাইন হাসপাতালে ঢুকিয়ে দেওয়া আরেক জিনিস। এবং এটা প্রথম ঘটনা নয়, এর আগেও আরজি করের আবহে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্যালাইনের ওপর একটা অন্যরকম কি পদার্থ ভাসছে বলে জুনিয়র ডাক্তাররা আমাদেরকে দেখিয়েছিলেন, আমরা দেখেছিলাম, গোটা রাজ্যের মানুষ দেখেছিলেন, দেশের মানুষ দেখেছিলেন। আচ্ছা, গ্রাম অঞ্চলের সংস্থা যারা আছেন, অফিসার যারা আছেন, তারা কি ওইটা তদন্ত করেছিলেন যে কি আসলে দেখা গেল? তদন্তের রিপোর্টটা কি সাধারণ মানুষের কাছে দেখানো হয়েছিল যে আমরা একটা টিভিতে দেখেছি, আমরা নিজে থেকে এই ধরনের তদন্ত করছি, এই রিপোর্ট পাওয়া গেছে? না, দেখানো হয়নি। বরঞ্চ একবার দুবার নয়, অতীতের 27টা অভিযোগের ভিত্তিতে এই সংস্থাকে এর আগে যখন সরকারি জায়গায় ল্যাব টেস্টের জন্য ডেকে পাঠানো হয়েছে, অতীতের 27খানা অভিযোগ এই জাল স্যালাইনের সংস্থার বিরুদ্ধে করা হয়েছে যে তারা খারাপ মানের ওষুধ দিচ্ছে, জীবনদায়ী ওষুধ। কি ভরসায় লোকে সরকারি হাসপাতালে যাবে, সেটা বড় কথা। আর ভরসা ওই যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিন জেলে রয়েছেন, তিনি আর সরকারি হাসপাতালে ভরসা করতে পারছেন না, কারণ তিনি বলছেন যে সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, বেসরকারি জায়গায় যেতে হবে। তিনি চলে যেতে পারেন, কিন্তু কোন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী নেয়, কোন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী নেয় না, এই বিতর্কে না যেতে পেরে ওই পাহাড় প্রমাণ বিলের ভরসায় চাপে না পড়ে মানুষ যখন সরকারি হাসপাতালে যাবেন, তাকে যে ওই পুরনো স্যালাইন, পুরনো সিরিজ, খারাপ ওষুধ দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, এই চেষ্টার জন্য আসলে এই সরকারকে ক্ষমা করার কোনো উপায় নেই। আর এই সরকার মানে একদম ভাবতেন না যে বিজেপিকে ছেড়ে কথা বলা হচ্ছে। এই সরকারের মাথায় যদি বিজেপির বড় ভয় না থাকে, তাহলে আরজি করের আবহে রেশন দুর্নীতি, কয়লা পাচার দুর্নীতি, নিয়োগ দুর্নীতিতে এত নেতারা জামিন পেয়ে যান না সিবিআই এর হাতে। এখন ছোট বাচ্চাদের জন্মদিনে গেলে দেখবেন একটা রিটার্ন গিফটের সিস্টেম থাকে, আপনিও একটা গিফট দেবেন, আপনার বাচ্চাকে ওই বাচ্চা একটা রিটার্ন গিফট দেবেন। তৃণমূল বিজেপির মধ্যে রিটার্ন গিফট থাকে। আরজি করের আবহে বিজেপির আন্দোলন সীমিত হয়ে আসবে, একের পর এক লোকেদেরকে জামিনে ছেড়ে দেওয়া হবে তৃণমূলের নেতাদের। আর দিল্লিতে আদানির ইস্যুতে যখন লড়াইয়ের প্রয়োজন হবে, তখন আপনি সংসদ ভবনে তৃণমূলের নেতাদের খুঁজে পাবেন না, তাদের সবারই পেট খারাপ হয়ে তাদের সংসদ ভবনের বাইরে গিয়ে পালিয়ে বাঁচতে হবে।
কিন্তু আমরা এই কথাটাই বলতে এসেছি যে এটা শুধু ডেপুটেশন, পরবর্তীকালে কি হবে সেটা তো আর আগে থেকে বলে দেবো না। কিন্তু সংসদ ভবন থেকে পালিয়ে বাঁচতে পারে তৃণমূলের নেতারা, জনমানুষের গণ আন্দোলন থেকে বিজেপির নেতারা পালিয়ে বাঁচতে পারে, রাজ্যগণের সময় দেখেছি। কিন্তু সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা যখন হবে তখন কিন্তু তৃণমূল আর বিজেপির নেতারা পালিয়ে বাঁচতে পারবেন না, কারণ আবার কিছুদিনের মধ্যে মানুষের সামনে এসে তাদের দাঁড়ানোর প্রয়োজন হয়ে যাবে। বামপন্থী ছাত্র যুব মহিলা এবং মুক্তি সংগঠনের পক্ষ থেকে আমরা খালি এই কথা বলতে এসেছি যে আজকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের অফিসে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম, তার প্রশ্নের উত্তর চাই। রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসে আমরা এরপরে যাব। শুধু ড্রাগ কন্ট্রোলের দুর্নীতি নয়, শুধু পয়সার বা অন্য কিছুর বিনিময়ে খারাপ ওষুধ পাইয়ে দেওয়া নয়, এর ভেতরে কত ভ্যাকেন্সি আছে, আসলে কত শূন্যপদ পূরণ হয় না, যে শূন্যপদ পূরণ হয় না একই শূন্যপদে বাড়তি লোক কিভাবে কাজ করে, আর কিসের বিনিময়ে আসলে খারাপ ওষুধকে পাস মার্ক দিয়ে দেওয়া হয়, এই প্রশ্নের উত্তর জানতে আমরা পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ব। কারণ পাড়ায় পাড়ায় আসলে সাধারণ মানুষের প্রশ্নের উত্তরের জন্য তৃণমূল বিজেপির নেতাদেরকেও পুলিশের প্রশাসনের পিছনে গিয়ে লুকিয়ে দাঁড়াতে হচ্ছে। পুলিশ প্রশাসন আর ওই সিআইএসএফ ছড়িয়ে নিলে কর্পূর আগে উড়ে যাবে, নাই চোর চিটিং বা দাঙ্গাবাজরা আগে উড়ে যাবে সেটা আমরা বলতে পারি না। কিন্তু সাধারণ মানুষের জীবন যন্ত্রণার এই লড়াইতে বামপন্থী ছাত্র যুব মহিলা ভক্তি সংগঠনের নেতৃত্ব তারা থাকবেন, এবং আগামী দিনে ও ব্যারিকেড থাক বা না থাক, ওই কারা ভেতরে বসে ওই সই করে দিচ্ছে আর তার জন্য আমার বাড়ির ছেলে মেয়েদের জীবন চলে যাচ্ছে, তার হিসেব নেওয়ার লড়াইতে কোনো ব্যারিকেড আমাদের আটকে রাখতে পারবে না। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন সভায় বক্তব্য রাখবেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বর্ণনা মুখার্জি। সভাপতি, এই চত্বরে যারা যাতায়াত করছেন, যারা এইখানে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছেন, তাদের প্রত্যেকের আজকে নিজাম প্যালেসের সামনে এসএফআই ডিওয়াইএফআই আইবা ভক্তি সংগঠনের নেতৃত্ব কর্মীরা সাধারণ মানুষদেরকে টাকা দিয়েছে। আজকে নিজাম প্যালেসের গেটটা যারা আজকে দাঁড়িয়ে আছে তাদের কাছে আমাদের প্রশ্ন রইল, আমাদের সমস্ত সংগঠনের পক্ষ থেকে তাদের কাছে প্রশ্ন রইল, এই যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে, এটা যদি ওনাদের পরিবারের কারণ হতো তাহলে বোধ হয় এতটা ঠান্ডা মাথায় এনারা এখানে এই নিজাম প্যালেস আসলে সবচেয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন না। আসলে আমরা মনে করি এই পশ্চিমবাংলার বুকে প্রতিটা মানুষ আমাদের পরিবারের সদস্য। কারোর কাছে কোন একটি রাজনৈতিক দলের কাছে নিজেদের মানবতা বিক্রি করে দিয়ে নিজেদের মাথা কারোর পায়ের তলায় চটির তলায় বিক্রি করে দিতে আমরা অন্তত শিখি। এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজ না, প্রতিটা মেডিকেল কলেজের যে সিন্ডিকেট রাজ, যে প্রতিটা ঘুঘুর বাসা প্রতিদিন আমার আপনার জীবনহানির কারণ হচ্ছে, তার উত্তর চাইতে, তার জবাব চাইতে আমরা আজ এখানে এসেছি। আমরা চোখের সামনে একটা মেদিনীপুর মেডিকেল কলেজ দেখেছি, যে মেয়েটাকে আপনারা তাকে কেউ অভয় নামে চেনেন, তাকে কেউ তিলোত্তমা নামে চেনেন, যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে কর্মরত অবস্থায় আর্জিকর মেডিকেল কলেজে। তার সব থেকে বড় নষ্ট ছিল সেই মেডিকেল কলেজের বুকে দাঁড়িয়ে ওই সিন্ডিকেটের ঘুঘুর বাসার বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে, জানিয়েছিল। তার কলেজের মেডিকেল কলেজের হেড প্রিন্সিপালকে নালিশ করেছিল, কমপ্লেন করেছিল, জানিয়েছিল যে একই সিরিজ বিভিন্ন পেশেন্টের উপর ব্যবহার করা হচ্ছে, জানিয়েছিল গোটা আরজিকর মেডিকেল কলেজের মধ্যে দাঁড়িয়ে নিম্নমানের ওষুধ, নিম্নমানের স্যালাইন হচ্ছে ব্যবহার করা হচ্ছে। তারপরেও জানিয়েছিল যে অতীতে জুনিয়র হকের কথা বলেছে, নিজের হকের কথা বলেছে, তাদের প্রতিনিয়ত এই রাজ্যের সরকার কখনো সরকারি উপায় আবার কখনো বেসরকারি উপায় হচ্ছে তাদেরকে সরিয়ে দিয়েছে। এই পশ্চিমবঙ্গের বুকে প্রতিটা মেডিকেল কলেজে যেভাবে দিনের পর দিন এই রাজ্যের তোষামত করে চলা, রাজ্য সরকারের তোষামত করে চলা, ওই সিন্ডিকেটের মাথায় যারা বসে আছে, এই ঘুঘুর ভাষা ভাঙতে আজ আমরা এখানে এসেছি। তাহলে হচ্ছে আপনি ভালো চিকিৎসা পাবেন। ঠিক সেইভাবে আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষা খাতের এমন অবস্থা করেছে, প্রাইমারি শিক্ষার এমন অবস্থা করেছে, যেখানে দাঁড়িয়ে আপনাকে প্রাইভেট স্কুলের দিকে ঠেলে দিচ্ছে।
আপনার পাড়ার সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, একদিকে আপনার চাকরি নেই আর অন্যদিকে দাঁড়িয়ে আপনার মুখে ভাত উঠবে কিভাবে সেই কথা এই রাজ্যের সরকার ভাবছে না। তার উপরে আপনার বাড়ির মা বোনেদের উপর একদিকে ধর্ষণ করছে, একদিকে অত্যাচার হচ্ছে। আর আপনি যখন একটা নতুন প্ল্যানের জন্ম দেবেন বলে এই রাজ্যের সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা করে মেডিকেল কলেজে যাচ্ছেন, আপনি যখন ফিরছেন আপনার বাড়ির সেই সন্তান স্তম্ভ বা মায়ের নিথর দেহটা নিয়ে ফিরছেন। ওনারা মনে করতে পারেন যে একটা রাজ্য চলে একটা নির্বাচন থেকে নির্বাচন। আমরা মনে করি রুটির লড়াই, রুটি হকের জন্য মাথায় ছাদ পেটে ভাত আর হচ্ছে যে পরনের এই কাপড়টার জন্য প্রতিদিন আমরা যে লড়াই করছি, সেই লড়াইতে যারা আমাদের পাশে আছে তাদের সকলকে কুর্নিশ আমাদের পাশে থাকার জন্য। আর যাদের এখনো শুধুমাত্র গায়ে একটা উঠি পড়ে আছেন বলে ট্যাপ করে তাকিয়ে আছেন আর মনে করছেন তাদের গায়ে তো কিছু লাগছে না, টেবিলের তলা দিয়ে ঘুষের টাকাটা হাত পাতলে চিনতে পাওয়া যায়, তাদেরকে একটু মনে করাতে চাই। আজকে একটি গ্রাম বাংলার প্রসূতি মায়ের সাথে হয়েছে, আগামীকাল আপনার বাড়ির যে প্রসূতি মহিলা তার সাথেও এই ঘটনা ঘটতে পারে। আপনার প্রিয়জনকে এই সিন্ডিকেট চক্রের জন্য, এই জাল ওষুধের জন্য আপনিও হারিয়ে ফেলতে পারেন। তাই নিজেদের মূর্তির তলায় যদি মানবিক মনটা আজকেও বেঁচে থাকে, আপনারাও দিতে পার না। আপনাদের বিয়ের জন্য আমরা মিছিল করি, আমাদের মিছিল সকলের মিছিল, মানুষের মিছিল। যদি মনে করেন মানবিক সত্তা বেঁচে আছে, ওপার থেকে এসে এপারে দাঁড়াতে পারেন। এবং এই অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আমাদের কথা শুনছেন, আমাদের পাশে আছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার বলার কাজ শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, যেতে পারি। এখন বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলার সম্পাদক কংগ্রেস শিবেন্দু ঘোষ। সাথী, আসলে আমরা এই লজ্জা কোথায় রাখবো বলুন তো? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী 13 বছর ধরে ঘোষণা করছে সারা রাজ্যের সব জেলায় উন্নত মানের হাসপাতাল তৈরি করেছে। আর মেদিনীপুরে যখন চাল সেলাইনে মৃত্যু হচ্ছে, ড্রাগ কন্ট্রোলার কেন্দ্রীয় সরকারের কাছে যখন আমরা ডেপুটেশন দিতে এসেছি, রাজ্য প্রশাসনের পুলিশ যেন চক্রব্যূহের মতো আমাদের ঘিরে ধরেছে। আরে সেলাইন তো আপনার পরিবারেও ব্যবহার হতে পারত। ফলে এ লজ্জা সমগ্র পশ্চিম বাংলার লজ্জা, এটা বুঝে নিতে হবে। আরজিকরের ঘটনার সঙ্গে যদি মেদিনীপুরের ঘটনাকে আলাদা করে দেখেন তাহলে ভুল হবে। আরজিকরের যে তিলোত্তমার যে খুন, গোটা স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি, যে ঘুম ধরেছে, যা আরজিকরের যিনি ছিলেন ডাক্তারবাবু, ডাক্তার 2 বছর আগে অভিযোগ করেছেন, এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছে। স্বাস্থ্য সচিব থেকে সর্বস্তরে কথা জানতে আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ঘুমিয়েছিলেন। আমাদের প্রশ্ন প্রশাসন এবং এই স্তরে যারা আছেন সবার কাছে, কর্ণাটকের বেলালি হাসপাতাল, এই পশ্চিমবঙ্গের এই ফার্মাসিটিক্যালকে যখন বাতিল করলেন 10ই ডিসেম্বর, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্য সচিব কি করছিলেন? সারা দেশের 8টা হাসপাতাল এই সেলাইনকে বাতিল করেছিলেন নিম্নমানে। 7ই জানুয়ারি আমাদের রাজ্যের স্বাস্থ্য সচিব অর্ডিন্যান্স জারি করছে, এই সেলাইন ব্যবহার করা যাবে না। এই মাঝখানের 27 দিন এই নিম্নমানের সেলাইন যাদের শরীরে প্রয়োগ হলো তার দায় কে নেবে? তার দায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে নিতে হবে। এ দাবি আমাদের দাবি যে ডাক্তাররা অভয় মঞ্চে যখন ক্রমাগত আন্দোলন করছিলেন, তারা যখন বলছিলেন
স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করাতে হবে, নয় সরিয়ে দিতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সন্দীপ ঘোষকে যখন এই হাসপাতাল থেকে যখন ন্যাশনাল হাসপাতালে প্রিন্সিপালের প্রাইজ পোস্টিং করে, তখন আমরা বুঝেছিলাম যে একজন ডাক্তার পড়ুয়া অবস্থায় ধর্ষণ এবং খুন হচ্ছে, তার সেকেন্ড হোম সেখানে। আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত তদন্তকে চাপা দেওয়ার জন্য, সমস্ত দুর্নীতিকে লোপাট করার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ছে। এ লজ্জা আমাদের, আমরা কোথায় যাব? মেদিনীপুরের সেলাইনের ঘটনা ঠিক আর্জিকরের সন্দীপ ঘোষের মতোই ঘটনা। সেলাইনে যিনি মারা গেলেন মামনি রুই দাস, আপনার আমার মতো একজন সাধারণ নিম্নবিত্ত না, যে সরকারি হাসপাতালে গিয়ে তার নিজের সন্তানকে প্রসব করার, তিনি সরকারি হাসপাতালে গেছিলেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের ফানুস তৈরি করেছেন তাকে বিশ্বাস করে আমরা দেখলাম যে আর্জি করে ডাক্তাররা যখন রাজপথ, রাতের মেয়েদের দখল থেকে শুরু করে লাগাতার যখন আন্দোলন চলছে, তখন ডাক্তারদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ নিয়ে এসে যখন কমিশন করার চেষ্টা করছে, মেদিনীপুরও 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলেন। কে পাঠিয়েছিলেন সেলাই? স্টোরে আপনার অধ্যক্ষ কি করছিলেন? স্বাস্থ্য সচিব 10 তারিখ থেকে 7 তারিখ কি ঘুমাচ্ছিলেন? তাদের কোনো শাস্তি হলো না। আমরা দেখছি ডাক্তারদের ওপর নির্মম আক্রমণ নেমে আসছে। 13 বছরে গোটা পশ্চিম বাংলার সমস্ত দপ্তরগুলি, সরকারি দপ্তরগুলিতে একদম দুর্নীতির বাসা বেঁধেছে। আমাদের অনুরোধ, এ লড়াই শুধু এসএফআই, ডিওয়াইএফআই, আয়েদা, পশ্চিমবঙ্গ পল্লী উন্নয়ন সমিতির লড়াই না। এ লড়াই পশ্চিম বাংলার আপামর মানুষের জীবন বাঁচানোর লড়াই। এ লড়াইয়ে পুলিশ প্রশাসনদের কাছে অনুরোধ, সেটা বুঝে নিন। আজকে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি চাকরি ব্যবস্থা যে দুর্নীতির বাসা বেঁধেছে, আপনার ঘরের মেয়েটা, আপনার ঘরের ছেলেটাও স্বপ্ন দেখছে, তার স্বপ্ন বাস্তবে রূপ হবে না। সরকারি ভাবে দুর্নীতির চরম জায়গা দাঁড়িয়েছে। আমরা দাবি করেছিলাম, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জানতাম যে সিবিআই যখন কামদুনি থেকে বকটুই একের পর সারদা নারদা সঠিক বিচার আনেনি, আমরা তখন দাবি করেছি ফাইট ফর জাস্টিস। লড়াইকে ছিনিয়ে আনতে হবে, আর সে লড়াইকে যদি ছিনিয়ে আনতে হয়, রাজপথই আমাদের পথ। এটা বুঝে নেই, মানুষ বুঝতে পারছে, ক্রমাগত একত্রিত হচ্ছে। রাজ্যের শাসক দল পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিচ্ছে, হয়রানি করছে, কিন্তু বুঝেনি সমাজবী গরিব খেটে খাওয়া মানুষের যখন জীবন যন্ত্রণার নাভিশ্বাস হতে, তখন এসে পায় ডিওয়াইএফআই, পশ্চিমবঙ্গ পল্লী উন্নয়ন সমিতি কখনো চুপ করে বসে থাকতে পারে না, রাজপথে দাঁড়ায়। যত আক্রমণ আসুক, সে আক্রমণের মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতির বাসাকে ভাঙতে হবে। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে সমস্ত দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। আমরা আশা করি যে লড়াই আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ে এগিয়ে নিয়ে যাব। সর্বস্তরের মানুষরা আমাদের সহযোগিতা করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ পল্লী উন্নয়ন সমিতি জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কলকাতা জেলার সভাপতি কংগ্রেস পারমিতা সেন। বন্ধুরা, আপনারা যারা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন
বা বাসে যাচ্ছেন, আপনারা ভাবছেন যে এই বামপন্থী ছাত্র, যুব, মহিলা এবং গোষ্ঠী সংগঠন তারা আপনাদের অসুবিধা করে রাস্তা আটকে এখানে কি কর্মসূচি পালন করছে। আমরা বুঝতে পারছি आप लोग जैसे सोच रहे हो कि यहाँ पे रास्ता बंद करके हम लोग क्या कर रहे हैं, आपकी असुविधा हो रहे हैं ये हम लोग समझते हैं, और आप लोगों की असुविधा करके हम लोग कोई काम करना नहीं चाहते हैं। लेकिन हमारे बंगाल के अंदर हर रोज ऐसे घटनाएं घटने जा रहे हैं कि उनके खिलाफ अगर आवाज ना उठाएंगे तो आने वाले पीढ़ी हम लोगों को कभी माफ नहीं करेंगे। और इसीलिए हम लोग आज यहाँ पर पहुंचे हैं कि सारा भारत जनता की जनवादी महिला समिति, शुभ फेडरेशन, छात्र फेडरेशन এবং মুসলিম ফেডারেশন, ওই দিকটা মিডিয়াগুলো দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে এখান দিয়ে বেরোবে না, ওই মুখ দিয়ে বেরোবে। আমরা এর আগে দেখলাম যে জনরোষ কাকে বলে গণতন্ত্রের সময় অনেকেই আমরা রাস্তায় নেমেছি, রোটেট করে দেবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ওই মুখটাই যেতে বলবে, ওই মুখটাই, ওই মুখটাই। কিন্তু সেই প্রতিবাদের ভাষা প্রয়োগ বিচারের দাবিতে ওই মুখটাই যেতে বলবে। কিভাবে দমে দেওয়া যায়, চেপে দেওয়া যায় সেটিং করে তারও দৃষ্টান্ত উদাহরণ গোটা পশ্চিমবাংলাবাসী কি কোনো প্রয়োজন ছিল যে মামলা হাইকোর্টে চলছিল সেই মামলাকে সুপ্রিম কোর্ট তুলে নিয়ে গেল আসলে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য। আর 5 মাস ধরে সিবিআই যে কথা বলল সেই কথা তারা চার্জশিটে লিখতে পারল না, কিন্তু পশ্চিমবাংলাবাসীর সাধারণ মানুষ তারা কিন্তু জানে, তারা কিন্তু বুঝেছে যে একা একা সঞ্জয় রায় এই ঘটনা ঘটায়নি, এর পেছনে আরো বড় হাত আছে, আরো অদৃশ্য শক্তি আছে, প্রভাবশালীরা আছে। তারা আমার বাবা যে কথা বলেছে আমরা কুর্নিশ জানাই সেই বাবাকে, যে বলেছেন মমতা ব্যানার্জিকে একদম উপযুক্ত জবাব যে আপনাকে নাকাবো করতে হবে না, আপনি তো সমস্ত প্রমাণ রেকর্ড করেছেন, একদম সঠিক কথা। তাই আমরা উনি কেন মাননীয় ফাঁসি চাইছেন না, ভাবছেন যত তাড়াতাড়ি ছেলেটা মরে ভালো হয়, নাহলে যতদিন বেঁচে থাকবে ওনার গলার কাটা হয়ে থাকবে, যে কোনো সময় মুখ খুলে দিতে পারে যে প্রভাবশালী কার মাথা, কোন মাথা আর কোন হাত ওনার ওর সঙ্গে ছিল। কিন্তু ফাঁসি, চরম সাজা সঙ্গীত ঘোষ, সঞ্জয় রায়দের আমরাও চাই। আমরা এসএমআই, ইউএফআই, এডোয়ার, গোষ্ঠী সংগঠন চরম সাজা চাই। আমরা তো এই রাস্তায় আর কিন্তু সাধারণ মানুষের কাছে আজকে যতই সিবিআই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, যতই বিজেপি কেন্দ্রের সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, এখানে অমিত শাহ বলেন একটা কথা তিনি অভয়ার সম্পর্কে বলেননি। তার স্বার্থে, কিসের স্বার্থে আমরা বুঝি না, সাধারণ মানুষ বুঝতে পারে না। শুধু জিজ্ঞেস করো যারা মনে করছেন যে আপনাদের অসুবিধা হচ্ছে, শুধু এইটুকু বলি আপনাদের সামনে बस से मेरी बात करना चाहते हैं कि जो हमारे अंदर है, जो टीएमसी और हमारे वामपंथी संगठन जो तंजीम है उसके अंदर जो हालात है उसको समझिए कि ये लोग आवाम को, ये लोग हमारे जो आवाम में आम आदमी है उसका जान ले रहे हैं ये तृणमूल सरकार और तृणमूल के लोग। लेकिन हम लोग अपना देखो যখন প্রসূতি মায়ের চালাইলে কিসে আক্রান্ত হচ্ছে, একটা নিষিদ্ধ প্রস্তুতকারী সংস্থা সবসময় অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয়। এটা কিন্তু পশ্চিমবাংলার ওষুধ প্রস্তুতকারী সংস্থা, ব্যান্ড হয়ে যাওয়া, নিষিদ্ধ হয়ে যাওয়া, তার চালাইলে আক্রান্ত মহিলা হলো, মৃত্যু হলো। আর বাকি আক্রান্তরা যখন এলো এখানে পিজি হাসপাতালে, তখন সেই আক্রান্ত মহিলাদের পরিবারের পাশে দাঁড়ালো আমাদেরই এই বামপন্থী সংগঠনগুলো, ছাত্র, যুব, মহিলা গোষ্ঠী। আপনারা দেখেছেন যে সেই পার্থক্য, আমরা মানুষের সাথে আছি, আপনাদের সাথে আছি না, অসহ্য হয়ে গেছে। সব জায়গায় দোকানে, চায়ের দোকানে, অটো স্ট্যান্ডে, টোটো স্ট্যান্ডে, রেল স্টেশনে, যেখানে মানুষ সবাই
তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করছে। মাঝখানে শুভেন্দু অধিকারী যে সমস্ত কথা বলছে ওগুলো নাটক, জনবাদী চলছে, আন্ডারস্ট্যান্ডিং সহযোগিতার ভিত্তিতে মানুষকে বোকা বানানো। তাই আমরা আপনাদের কাছে আবেদন করছি कि आप लोगों के पास यही विनती करते हैं कि हम लोगों के सामने लड़ाई और संघर्ष को छोड़ करके और दूसरा कोई रास्ता नहीं है इनको हटाने के लिए। राज्यों से इनको हटाना पड़ेगा तृणमूल की सरकार को और केंद्रों से बीजेपी को। बीजेपी उठा रहेगा, ধাক্কা দিয়ে পুলিশগুলো কোনো মারছে পুলিশগুলো কোনো সেন্স নেই, এদিকে চেপে আসে ধাপ করে ধাক্কা মেরে हमारे बंगाल की जनता को लूट करने के लिए, हमारे बंगाल की जनता के ऊपर अत्याचार करने के लिए, और हम जो बंगाल के महिलाएं हैं हर रोज जो हमारे ऊपर अत्याचार बलात्कार होते हैं इनको ধামাচাপা দেওয়ার জন্য এরা দুজনে মিলে কাজ করছে। কোনো সাজা হচ্ছে না অত্যাচারী, কোনো সাজা হচ্ছে না, না দেশের মধ্যে না রাজ্যের মধ্যে। तो हम लोग आप लोगों के पास यही विनती करते हैं और यही आवेदन करते हैं, आप लोग आइए हम लोगों के साथ, हम लोग के सामने खड़ा होकर के, आगे खड़ा होकर के लड़ाई करेंगे, संघर्ष करेंगे आपके अधिकार के लिए। आपके जीवन को हमारे पास, आपके जीवन हमारे पास बहुत ही कीमती है और आपकी जीवन की, आपकी अधिकार की सुरक्षा की बात अगर है तो हम लोग सबसे आगे हमारे झंडा ऊंचा करके लड़ने के लिए हम लोग तैयार है। लेकिन आपसे आवेदन है कि थोड़ा बहुत कष्ट आप लोगों को हो रहे हैं, ये हमको भी मालूम है, हम लोग माफी मांगते हैं, लेकिन आप लोगों की समर्थन, आप लोगों की हिमायत हम लोगों को जरूरी है कि हमारे इस लड़ाई को, इस संघर्ष को और भी ताकत और भी शक्तिशाली बनाने के लिए तो आप लोग आइए, हम एकजुट होकर को बचाते हैं बंगाल को, हम एकजुट होकर के बचाते हैं हमारे बंगाल की आम जनता को। আপনারা জানেন যে তারা যায় সরকারি হাসপাতালে একদম প্রান্তিক সীমার মানুষ, একদম প্রান্তিক সীমার মানুষ, গরিব মানুষ সমস্ত হাসপাতালে গিয়ে ভিড় করে দেখো যে কাদের ভিড়, তারা সেখানে মাটির চাটাই থেকে তাদের অসুস্থ পরিবারের সদস্যের জন্য পরিবারের অন্য সদস্যরা রাস্তায় রাত জাগে বসে থাকে, সমস্ত গ্রাম থেকে আসে আমাদের শহরের গরিব মানুষ, বস্তিবাসী মানুষ, সেই মানুষগুলো আজকে অসহায়, সব দিক থেকে তাদের উপর আক্রমণ আসছে। কোথা থেকে? সরকারের থেকে। সেই সরকার যারা সরকার তৈরি করেছিল তাদেরই নাম সামনে রেখে তাদের কত বড় বিশ্বাসঘাতকতা হচ্ছে আমাদের এই গরিব প্রান্তিক মানুষগুলোর জন্য। আসুন একসঙ্গে মিলে সংঘবদ্ধ হই, লড়াই করি এবং লড়াই আমাদের জয় হবেই হবে নিশ্চিত। আমরা জানি এই आत्मविश्वास রেখে আপনাদের কাছে আরেকবার हम लोग माफी मांगते हैं, थोड़ा बहुत कष्ट हो रहा है लेकिन काम करने दीजिए। और जो यहाँ पर खड़े हैं जो पुलिस वालों, उनको भी हम कहना चाहते हैं कि आप लोग समझदारी से काम ले रहे हैं, दिमाग लगा के काम कर रहे हैं आप लोग, ये हमको मालूम है, लेकिन आपसे भी हमको ये कहना है कि थोड़ा दिल से काम कीजिए, दिल से अपने दिल को, अपने विवेक को ये आप लोग सवाल कीजिए कि आप जो इसका साथ दे रहे हो वो सही है कि नहीं। आपका भी परिवार है, आपका भी सजन है, आत्मीय परिजन है, उनके बारे में सोचिए। ये कहते हुए आप सबको नमस्ते, आदाब और शुक्रिया कहते हुए मैं अपनी बात खत्म करती हूँ। এখন বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পারমিতা ঘোষ। এখানে উপস্থিত আমার ছাত্র যুব মহিলা আন্দোলনের সহকর্মী, ছাত্রী বন্ধুরা, আমার গোষ্ঠী আন্দোলনের সহকর্মী, বেশ কিছুক্ষণ ধরে আমাদের এই কর্মসূচি চলছে। ইতিমধ্যে পূর্ববর্তী বক্তা যারা ছিলেন, আমাদের যুব ফেডারেশনের পক্ষ থেকে করকান্দা বলেছে, ছাত্রদের পক্ষ থেকে বর্ণনা বলেছে, ওদিকে দেবাঞ্জন বলেছে। আপনারা প্রত্যেকের কাছ থেকে শুনেছেন যে আজকে আমরা এখানে
কি উদ্দেশ্য নিয়ে কি বিষয়গুলোকে সামনে রেখে কোন কোন দাবি নিয়ে ডেপুটেশন দিতে ঢুকেছে। আমরা রাজ্য সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী তথাপি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা অভয়াকাণ্ড হোক বা স্যালাইন দিয়ে মানুষের মৃত্যু হোক, দুদিক থেকে আজকে এই সরকার নিজেদের অপরাধতা আমাদের সামনে এনে দিয়েছে। কিন্তু বিরোধিতার জায়গায় যারা রয়েছে, যে বিজেপি বড় বড় করে বিরোধিতা করে, যে নরেন্দ্র মোদী আজ থেকে ঠিক 10 মাস আগে যখন লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনের সময় প্রায় ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন, প্রতিদিন নানান বিষয় নিয়ে আমাদের রাজ্যে এসেছে, পশ্চিমবঙ্গের মানুষকে সাম্প্রদায়িকতার কথা বলে বিরাবিভক্ত করে ভোট লুট করে নিয়ে গেছেন। তার পরবর্তী সময় অভয়ের মতো একটা ঘটনা ঘটেছে, একটা ডাক্তার ছাত্রী তাকে কিভাবে সংগঠিতভাবে ধর্ষণ করিবার পর খুন করা হয়েছে এবং তারপর তথ্য লোপাট করা হয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রী একটা কথাও বলেননি পশ্চিমবঙ্গের আশা তো দূরে থাক। স্যালাইনের মতো একটা ভিন্ন ঘটনা আজকে আপনার আমার বাড়ির মায়েরা বোনেরা যে কোনো মানুষ, বাবা মা বৃদ্ধ, যে কোনো কারণ হলে আমরা দেখেছি প্রথমে গ্রামের দিকে বিশেষ করে মানুষ চিকিৎসা বলতে মনে করে যেটা, সেটা হচ্ছে তাদের স্যালাইন। হাসপাতালে গেছে, স্যালাইনটা শুরু হয়ে গেছে, তার মানে চিকিৎসাটা শুরু হয়ে গেছে। কিন্তু আজকে এই গাজন স্যালাইন প্রমাণ করে দিচ্ছে মানুষের চিকিৎসা শুরু হচ্ছে স্যালাইন দিয়ে না, মানুষকে আমরা বাঁচাবার জন্য হাসপাতালে নিয়ে যাই আর মানুষকে মেরে ফেলবার জন্য আজকে স্যালাইন দিয়ে দেওয়া হয়। আজকে একজন প্রসূতি মা, তার কাছে স্বপ্ন ছিল সে সন্তানকে 10 মাস 10 দিন ধরে বহন করেছেন, জন্ম দেবেন, তারপর তাকে লালন পালন করবেন, একটা দীর্ঘমেয়াদী স্বপ্ন তার মধ্যে ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম অঙ্কুরেই সেই মায়ের স্বপ্ন বিনষ্ট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি একাধার থেকে একদিক থেকে এই স্বাস্থ্য ব্যবস্থার যারা মূল কাণ্ডারীকে, ডাক্তাররা, যারা নার্সরা, যারা প্রতিনিয়ত হাসপাতালের ভেতরে থেকে সাধারণ মানুষের চিকিৎসা করে, আজকে সরকার একতরফা ভাবে এই সিন্ডিকেট রাজ বলুন, এদেরকে তারা প্রতিভা নিয়ে রয়েছে, তারা আজকে বলুন, তারা আজকে একতরফা তাদের দিকে আঙুল তুলে যাচ্ছে। কিন্তু এত বড় যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার সামনে দাঁড়িয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী তিনি আজকে নিজেকে অপদার্থ প্রমাণ করেছেন। জীবনদায়ী ওষুধগুলোর দাম আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটা প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ ঠিক মতো পাওয়া যায় না। আজকে কি ওষুধের দামগুলো বেড়ে চলেছে? দিনের দাম নেই। ওষুধের যারা ব্যবসা করেন তারা আজকে ফুলে ফেটে উঠছে, অথচ সাধারণ মানুষ আজকে ওষুধ পর্যন্ত কিনে দিতে পারছে না। কার্মিকভাবে সারা রাজ্য জুড়ে আমাদের রাজ্যে আজকে স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে। গ্রামের দিকে যে স্বাস্থ্য ভবনগুলো রয়েছে, ছোট 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 স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে মূলত গ্রামের মানুষ তাদের চিকিৎসা করার, এক একটা গ্রামে 3000 টাকার যে মানুষ থাকে তাদের হয়তো সর্বসাধারণে একটা স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যম দিয়ে তাদের চিকিৎসা হয়। আজকে গ্রামের দিকে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে দাঁড়ালে দেখা যাবে কি সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার নার্স কেউ নেই। স্বাস্থ্য ব্যবস্থা যেখানে ঢুকছে সেখানে একটা স্যালাইন তো অনেক দূরে যাবে, চিকিৎসা পর্যন্ত খুঁজে পাওয়া যায়। আজকে তাই সর্ববৃহৎ ভাবে আগামী দিনে ছাত্র, যুব, মহিলা এবং বর্তী জেনারেশনগত ভাবে আগামী দিনে বৃহৎ আন্দোলনের দিকে আমরা যাচ্ছি। সেদিকে এই ব্যারিকেডকে রয়েছে বলুন বা সারা রাজ্য জুড়ে যে মানুষকে মুখ বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনারা নিয়েছে, সেই মুখ আজকে বন্ধ করা দেওয়া যাবে না। আজকে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাটাকে আজকে তিন করে নষ্ট করে দিচ্ছে এরা। তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে, সার্বিকভাবে নিজেদের জীবনকে বাঁচাতে গেলে রাজ্য, কেন্দ্র, দুটো শাসক দলের বিরুদ্ধে আজকে সংগঠিতভাবে আমাদের লড়াই করতে হবে। আজকে এই লড়াইয়ের দিক আগামী দিনে যে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামছি, সেখানে সাধারণ মানুষ, সাধারণ পশ্চিমবাংলাবাসীকে আমরা সাথে চাইছি, পাশে চাইছি। আর আজকেও যারা ব্যারিকেডের সামনে সাদা পোশাক করে পুলিশের দায়িত্ব পালন করছেন তাদেরকেও বলছি, আপনার বাড়িতে হয়তো কেউ অসুস্থ হলে আপনি হয়তো বড় কোনো নার্সিং হোমে যাবেন, কিন্তু ভেজাল গ্যারেন্টি সেখানে হয়তো পৌঁছে যাবে না, তার কোনো গ্যারেন্টি নেই। আগের বারে যখন লোকসভা নির্বাচন আমরা যে কোভিডের সময় দেখতে পেরেছি, এই তৃণমূলের একজন সংসদ সে পর্যন্ত ভেজাল কোভিডের ভ্যাকসিন
নেওয়ার পরে প্রতিবাদ করেছিল বলে এবছরে সে টিকিট পর্যন্ত পায়নি। তাই প্রতিবাদ যারা করবে, লড়াই যারা করবে, এরা সংগঠিতভাবে তাদের উপরে আক্রমণ করবে। আর ওরা জানে না আমাদের উপরে আক্রমণ যত 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 বাড়বে, আমাদের জেদ তত 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 বেশি করে বাড়বে, আমাদের মিছিলটাও তত বেশি করে বাড়বে। তাই আমার সমস্ত সাধারণ মানুষকে, আমার ছাত্র যুব মহিলা আন্দোলনের সহকর্মী সাথী বন্ধুদেরকে এই লড়াইয়ে আরো দীর্ঘতর করবার পরিকল্পনা রয়েছে, তাকে সুদূর প্রচারী করবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড দেবাঞ্জন দে। এবার একটু ওই যে এসএফআইয়ের রাজ্য সম্পাদক কমরেড দেবাঞ্জন দে। শফিকুল দাস। কংগ্রেস সভাপতি এবং অন্যান্য কংগ্রেস, এখানে প্রচুর পুলিশ তারা সব হাজির হয়েছে, তাদেরও এবং যে সমস্ত মানুষজন একটা ব্যস্ততম সময় আশপাশ দিয়ে যাতায়াত করছেন, বাসে গাড়িতে যাতায়াত করছেন, তারা সকলে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে। জাল ওষুধ, জাল স্যালাইন, বিষাক্ত স্যালাইন, বিষাক্ত ইঞ্জেকশনে ভরে গেছে রাজ্যের সরকারি হাসপাতাল, এআইপ্রাইজ মেডিসিন শপ এবং অন্যান্য ওষুধপত্রের দোকানগুলো। এরকম একটা নিরাপত্তাহীন পরিস্থিতি, যেখানে মানুষ যে ওষুধটা খাচ্ছে সে ভরসা করতে পারছে না সেই ওষুধে তার রোগ ছাড়বে নাকি সে আরো বেশি করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ড্রাগ কন্ট্রোলের কি মনোভাব, ড্রাগ কন্ট্রোলের কি ভূমিকা? একটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া কোম্পানি, যে কোম্পানির বিরুদ্ধে সুদূর কর্ণাটক থেকে অভিযোগ এসছে এরা, তারও আগে বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে এই কোম্পানির বিরুদ্ধে বিষাক্ত স্যালাইন, জাল স্যালাইন, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া স্যালাইন সরবরাহ করার অভিযোগ এসেছিল। এত অভিযোগ সত্ত্বেও একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি কিভাবে বরাত পেল রাজ্যের সরকারি হাসপাতালে, রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে তাদের এই বিষাক্ত ওষুধপত্র সাপ্লাই করার সেই জবাবটা তো ড্রাগ কন্ট্রোলকে দিতে হবে। ড্রাগ কন্ট্রোলের অধিকর্তাদের কি ভূমিকা? কোন নবাবদের কততলা থেকে এই বরাতটাতে সই করা হয়েছিল? কে সই করেছিল? যিনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী, উনি পারছেন না আর এতগুলো দপ্তর সামলাতে, তাহলে ছেড়ে দিন, সম্মানের সাথে ছেড়ে দিন। কিন্তু ছাড়বে না কেন? কারণ তৃণমূলের পকেট ভরা আর মানুষ মরার ফল ওই নবান্ন থেকে পরিচালিত। মানুষ হাসপাতালে যায় এই ভরসা নিয়ে, এই বিশ্বাস নিয়ে, এই আস্থা নিয়ে যে আমি আমার পরিবারকে নিয়ে সরকারি হাসপাতালে যাব, সরকার দায়িত্ব নিয়ে বিনামূল্যে আমার চিকিৎসা করে দেবে। কিন্তু উল্টে যা দেখা যাচ্ছে, হাতে স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যখন হাসপাতালের ভেতর যাওয়া হচ্ছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের ভিত্তিতে যে চিকিৎসাটা হচ্ছে, সেই চিকিৎসাটা জাল ওষুধ, মিথ্যে ওষুধ, বিষাক্ত ওষুধ, বিষাক্ত স্যালাইন দিয়ে করা হচ্ছে। পুলিশের লোকজনরা আছে, ওনাদের সাথে মাঝে মধ্যেই আমাদের খণ্ডযুদ্ধ হয়, কিন্তু ওনারাও যুদ্ধকালীন যুদ্ধ সাজে সেজে আসেন। এবার ওনারা যুদ্ধ সাজে সেজে আসলে তো আর আমরা যুদ্ধ করবো না বলে করে যাবে না। এবার যতবার খণ্ডযুদ্ধ হয় আমরাও আক্রান্ত হই, ওনারাও হয়তো আক্রান্ত হয়, মাঝে মধ্যে আবার নাটকও করেন, আক্রান্ত করেন। কিন্তু যাই করেন না কেন, ওই আক্রান্ত হওয়ার নাটকটুকু করেও যখন হাসপাতালে যান তখন ওনাদেরকেও স্যালাইন দিতে হয়, ওনার পরিবারের মানুষটাকেও স্যালাইন নিতে হয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ওনাদের পরিবারের মানুষও যখন যাবে, ওনারাও যখন কোথাও আক্রান্ত হয়ে যাবে। এমনি তো পশ্চিমবাংলার এই অবস্থা
যে রাস্তাঘাটে ক্রিমিনালরা হচ্ছে পুলিশের আইসির কলা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই বাংলার মাটিতে বাংলার অবস্থা আছে। তাহলে তাদেরও এটা মাথার মধ্যে থাকা উচিত যে তারাও যখন যাবে হাসপাতালে স্যালাইন নিতে, তখন তাদের শরীরেও এই তৃণমূলের সরকারটা, এই পুলিশ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর সরকারটা জাল স্যালাইন, বিষাক্ত স্যালাইন ঢুকিয়ে দিতে পারে। গোটা স্বাস্থ্যের পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের ভরসা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থা চলে যায়। এই অভিজ্ঞতা এবং কত টাকা প্রতিনিধি দল যারা ভিতরে দিয়েছিল ইতিমধ্যে তারা চলে এসছে। এখানে কি কথা হলো, ডাক্তার করে অধিকারীরা তাদের কি মনোভাব সামনে রাখবে, এরপরে এই প্রতিনিধি দলের পক্ষ থেকে সেই কথা আপনাদের সাথে রাখা হবে। আচ্ছা, এখন আমাদের প্রতিনিধি দল ভিতর থেকে এসছে, এখন বলবেন আমাদের গণতান্ত্রিক মহিলা প্রতিনিধি সম্পাদিকা কংগ্রেস প্রতিনিধিরা ঘোষ, বাকি সমস্ত কংগ্রেস থেকে আমরা আমাদের তাদেরটা বলার কথা, কিন্তু তারা তো সবাই মানুষের জন্য কাজ করবে, মানুষের কাজ তো তারা করবে। তাহলে কেন তাদের কথা মানুষের সামনে আসবে না? সেই অনুযায়ী ব্যবস্থা নেবে না তারা। স্বীকার বলছেন তারা এরকম ন্যায় পাওয়ার নেই, যার মধ্যে দিয়ে গোটাটা আর সেইগুলো আমাকে মোবাইলে করতে সব যে এইরকম ইম্পর্টেন্ট বিষয়, ওষুধের মতন বিষয়, স্যালাইনের মতন বিষয়, যা প্রসূতি মা যিনি একটা এমন কন্ডিশনের মধ্যে থাকেন, অবস্থার মধ্যে থাকেন, যখন তিনি স্বাভাবিকভাবে অনেক সংবেদনশীল অবস্থায় থাকেন, কারণ বাচ্চা তার কাছ থেকে সেই পুষ্টি লাভ সেইখানে দাঁড়িয়ে যদি এই ধরনের ডেপুটেশন দিয়ে বেরোলো তো এরা বলছে তো বাইট হবে তো, যেখানে এই ধরনের মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে, ওকে এখানে পাঠা। সেক্ষেত্রে আমরা দেখছি কেন্দ্রীয় সরকার তাদের সীমাবদ্ধতার কথা বলছে, কেন্দ্রীয় সরকারের এজেন্সি তারা সীমাবদ্ধতার কথা বলছে, তারা কোর্টে প্রডিউস করবেন বলছেন। তাহলে মানুষ কি করবে? মানুষ কিভাবে করবে? আমরা কি করবো? আমরা মানুষ, সাধারণ মানুষ কি করে জানলেন এটা ভালো আর খারাপ? আমরা বলছি তার জানাতে হবে। তার রাজ্য সরকার যারা এটার ব্যবস্থা নিতে পারতেন, যারা নেননি, সেই রাজ্য সরকার যারা দায়বদ্ধ, সেই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যারা লড়াই করি মাঠে ময়দানে, যারা মানুষ, আমরা প্রত্যেকের কাছে আবেদন করব যে আসুন আমরা সবাই কারণ মানুষ সবচেয়ে আগে, আর সেই মানুষের জীবনের জন্য আমাদের লড়াই চলবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তারা তাদের কি সীমাবদ্ধতা আছে বুঝুন, রাজ্য সরকারের দায়বদ্ধতা সেটা বুমটা বারবার তুলছিস কেন? চলবে, এই লড়াই জারি থাকবে, এই কথা আমরা বলে এসেছি। ভবিষ্যতে আরো লড়াই এই নিয়ে আমাদের করতে হবে। ধন্যবাদ। এখন বলবেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলার সভাপতি কংগ্রেস গোয়াল আলী। এই ডেপুটেশন দিতে গিয়ে আমাদের মন্ত্রীদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। যে অদ্ভুত অভিজ্ঞতা এটা হলো যে গোটা পশ্চিমবাংলার মধ্যে বিষাক্তক স্যালাইন তৈরি করার কারখানার সংখ্যায় বাড়ছে। আমরা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড বিষাক্তক স্যালাইন নিয়ে ডেপুটেশন দিতে এসে শুনলাম যে আরেকটা কোম্পানি যেটা পশ্চিমবাংলায় স্যালাইন তৈরি করছে, ইতিমধ্যে তাদের স্টক ম্যানুফ্যাকচারিং নোটিশ এই অফিস দিয়ে দিয়েছে। ফলে মোটামুটি যেমন ব্যাগের ছাতার মতো গোটা পশ্চিমবাংলায় স্যালাইন তৈরি কারখানা খুলছে, এমনি ব্যাগের ছাতার মতো হচ্ছে বিভিন্ন এই ওষুধ তদাকারী তদন্তকারী সংস্থাগুলো তারা কিছু স্টক ম্যানুফ্যাকচারিং অর্ডার। আরো অবাক লাগলো আমরা যখন জিজ্ঞেস করলাম যে আপনারা কেন্দ্রীয় হচ্ছে একটা সংস্থা, আপনারা যখন ওষুধ কোম্পানিগুলো তদারকি করার ইন্সপেকশন করেন, সেই ইন্সপেকশনের রিপোর্টগুলো সাধারণ মানুষ কি করে জানবে? আমি একজন চিকিৎসক হিসেবে আপনি যদি কোনো কোম্পানির হচ্ছে স্যালাইন নোটিশ দেন,
তাহলে আমার কি আজকে সেই কোম্পানির স্যালাইন পাচ্ছে কি পাচ্ছে না, আর সেই স্যালাইন বন্ধ করতে হবে আমি কি করে জানবো? তার উত্তর এলো, এমন কোনো তদন্ত রিপোর্ট, এমন কোনো সার্কুলার এই সংস্থা, কেন্দ্রীয় সংস্থা জনগণের কাছে সর্ব করে না। এটা একটা অদ্ভুত ব্যাপার, একটা মারাত্মক বিষয় যে আপনি ইন্সপেকশন করছেন, আপনি স্টক ম্যানুফ্যাকচারিং নোটিশ করছে তৈরি করার জন্য যা পদক্ষেপ গ্রহণ করছেন, সেই রিপোর্ট এবং সেই পদক্ষেপগুলো, সেই সার্কুলারগুলো জনগণ জানতে পারবে না, চিকিৎসকরা জানতে পারবে না। এই অদ্ভুত দেশে আমরা বাস করেছি। পাশাপাশি ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন যে আমরা যা করেছি আমরা রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছি। তাহলে আমরা যে বিনীত প্রশ্ন করলাম, এই যে রাজ্য সরকার মেদিনীপুরে এত বড় ঘটনা ঘটে গেল, একজন প্রসেসের লোকের যে মাঠ ছিল মৃত্যুবরণ করলো, একজন মৃত্যুবরণ করলো মৃত্যু। কর্ণাটক সরকার তাদের 6জন মায়ের মৃত্যু হয়েছে, তারা সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিকে জানিয়েছে, তারা সিডিএসপিওকে জানিয়েছে, কেন্দ্র সরকারের সমস্ত দপ্তরকে জানিয়েছি, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে 23শে মার্চ 2024 সাল। আর পশ্চিমবাংলায় মায়ের মৃত্যু হয়েছে, রাজ্য সরকার কেন্দ্র সরকারের সংস্থাকে এখনো কোনো অভিযোগ করেনি যে এই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কি অদ্ভুত আর পরিস্থিতির মধ্যে আছে। আমরা মেদিনীপুর ডিএম অফিসে ডেপুটেশন দিলাম, আরেকটা শিশু এই বলছে আরেকটা শিশু অসুস্থ হয়ে এবং কলকাতায় ট্রান্সফার হচ্ছে। আমরা মেদিনীপুর ডিএম অফিসে আমরা ডেপুটেশন দেওয়ার সময় আমরা জিজ্ঞেস করলাম যে এই যে স্যালাইন বিকল করার পদ্ধতি কি আছে। অদ্ভুতভাবে কেন্দ্রীয় সংস্থা তারা স্টক ম্যানুফ্যাকচারিং যে নোটিশটা আছে তার ইন্সপেকশন রিপোর্ট তৈরি করছে। উৎপাদিত পণ্যটা বিষাক্ত, তাই জন্য উৎপাদন বন্ধ করতে হবে, কিন্তু যে বিষাক্তক স্যালাইন ঘুরে বেড়াচ্ছে তাকে ফেরত নিয়ে আসার জন্য কোনো নোটিশ দিতে পারছে না। অদ্ভুত একটা দেশে আমরা বাস করছি। তারা বলছে রাজ্য সরকারকে সেটা করতে হবে, আমরা পারব না। রাজ্য সরকার সে করতে পেরেছে? রাজ্য সরকার স্যালাইনটা বিকল করতে পেরেছে? এই স্যালাইন কোথায় কোথায় আসছে, কত আরো মৃত্যু খুলে নিয়ে দুজন মিলে একটা স্যালাইনের কারখানা বানিয়ে নিতে পারেন, আর সেখান থেকে শুধুমাত্র মোদিকে আর দিদিকে কিছু টাকা কাটমানি আর ইলেকট্রাল বন্ডের পকেটে গুঁজে দিলে আপনি স্যালাইনের জায়গায় চা ভরে নিন মানুষের নার্ভে। এই দুটো অফিস আর এখানকার সেন্ট্রাল ড্রাগের কেসিও তারা কিছুই বলবে না। পরিষ্কার এইটা, পাবলিক এন্ডে কোনো দায়িত্ব থাকবে না এই অফিসগুলো। চলুন আমরা সবাই মিলে কালকে সাইড মোড়ে একটা স্যালাইন তৈরির কারখানা করে নি, চলুন করে নি। এরা যদি আমাকে স্ট্যাম্প না দেয়, এদের কাছে মার্কেটিং এর কমপ্লেন আসছে 27টা 28টা 16টা 14টা করে এরা এইসব কমপ্লেন গুলোর ইনভেস্টিগেশন করছে, দেখছে নট স্যাটিসফ্যাক্টরি। তারপরেও এরা বলছে না যে এই ওষুধগুলোকে হসপিটালে পৌঁছানোর জন্য বন্ধ করতে হবে। ওয়াটা বলেছেন ডক্টর ফুয়াদ আলী, বলছে এর বাইরে আমার এখতিয়ার থাকে না। তাহলে আপনার এখতিয়ার কিসে? আপনার অধিকার কিসে? আপনার দায়িত্ববোধ কিসে? শুধুমাত্র ইলেকট্রাল বন্ডে যার ওষুধ কোম্পানিগুলো নিজেরা সাব স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে ওষুধ বানাবে আর তাদের কাছ থেকে যারা পয়সা নেবে তাদেরকে মুখগুলোকে রক্ষা করা হতে পারে? এটা চলতে পারে? 23 সাল থেকে 24 সাল 25 সালে শুরু একটা সাব স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে স্যালাইন বানানোর একটা কোম্পানি বড় কবিরাতে স্যালাইন বানিয়ে গেল, কেউ কিচ্ছু বলবে না। সব থেকে বড় অবাক করা জিনিস, রাজ্যের সরকারও পর্যন্ত একটাও এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এই স্যালাইনগুলোর জন্য। ভয়ানক বিষয়। তারা যান सरकारी हॉस्पिटल में ट्रीटमेंट कराते, गरीब लोग जो लोग 2 रुपए का टिकट खरीद के सरकारी हॉस्पिटलों में जाते हैं अपना ट्रीटमेंट के लिए, এসে বাড়াচ্ছে। আর সেই স্যালাইনটা হেয়ার প্রাইস শপে কিনতে গিয়ে পরিবার বললো এই স্যালাইনটা নেবো না,
বিচার হতে পারে না। আজ এই প্রশ্ন কোন সরকারের কাজে যারা যুক্ত আছেন আর যারা সরকারের কাজে যুক্ত না হয়ে সরকারের একটা পার্ট হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছে, এটা সবার প্রত্যেকে তার জাল ওষুধ কোম্পানিগুলোকে বন্ধ করার জন্য ব্যবস্থা করতে হবে। মেটিয়া গরুদের 20 জন দর্জি চোখের আলো হারিয়ে ফেললো এই জাল চালানের জন্য। কর্ণাটকে 6 জন মা মরে গেল এই জাল চালানের জন্য। মেদিনীপুরে 1 জন মরে গেল মা, 1 জন বাচ্চা। একটা বাচ্চাকে এখন আবার পিছিয়ে নিয়ে আসছে। সেদিন যদি এসএফআই ডিওয়াইএফআই বা বামপন্থী সংগঠনরা মেদিনীপুরে না দাঁড়াতো, ওদেরকে গ্রিন করিডোর করে পিছিয়ে নিয়ে আসতো না। পারলো আনতে জলপাইগুড়ির মাটাকে। 20 দিন সময় লেগে গেল এই রিঙ্গাল লেফটেন্টের জন্য। জলপাইগুড়ির মেয়েটি মাটি বাচ্চা হতে হসপিটালে ভর্তি হলো, কিন্তু তাকে গ্রিন করিডোর করে আনা হলো না। তাহলে মেদিনীপুর 1.5 ঘন্টা বলে আনা যাবে আর জলপাইগুড়ি 7 ঘন্টা বলে আনা যাবে না? কে নেবে দায়িত্ব? কে নেবে দায়িত্ব? তাই যারা বন্ধুরা উপস্থিত আছেন, যারা মিডিয়ার বন্ধুরা উপস্থিত আছেন, যারা পুলিশ उपस्थित আছেন, আপনাদের সবার কাছে আমাদের আবেদন, ये लड़ाई यहाँ पर खत्म नहीं होता है। ये लड़ाई यहाँ पर शुरू होता है कि निजाम पैलेस करो बाবার সম্পত্তি নয়, মানুষের সম্পত্তি। आज যেখান থেকে जान उठ के अच्छे का धक्का लगाने की जिम्मेदारी वो लोग लेते हैं, इसके खिलाफ भी लड़ाई होगा। और सब সেই দিনের জন্য প্রস্তুতি নেবেন। আর সবাইকে আজকের এই সরকারের যে কতটা এদের সীমাবদ্ধতা, সেইটা 88টা চাকরি শুধুমাত্র কেসে আটকে আছে। রাজ্য সরকারের 45টা শূন্য পদে মাত্র 16 জন কাজ করছে। আর আজকে সিএসডিসিও নিজের চেয়ারে বসে বললেন যে আমার 6টা রেজিয়ন আর 4টা ইন্সপেক্টর, আমি 4টা ইন্সপেক্টর নিয়ে কোন কোন কারখানাতে দৌড়ে বেড়াবো। তাহলে আপনার দৌড়ানোর লোক নেই, আপনি শূন্য পদে রিক্রুটমেন্টও করবেন না, আপনি জাল ওষুধও বাজারে দিয়ে দেবেন, আর আপনি সেই ওষুধগুলোকে রিকলও করবেন না। তাহলে কি মানুষকে মরার জন্য অফিসগুলোকে